প্রশাসন নিয়ে যে আন্দোলনটা চলছে ইশরাক সাহেবের, টানা অনেক দিন আন্দোলন চলছে, এখনো যে বিষয় নিয়ে আন্দোলন সেটা আসলে ফুলফিল হয়নি। আপনার কি মনে হচ্ছে যে আসলে এটা কেন হচ্ছে? দেখেন, আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান যে আন্দোলন, এটা যৌক্তিক আন্দোলন। রিজনটা হলো অত্যন্ত জনপ্রিয় নেতা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আমাদের সকলের প্রিয় প্রয়াত নেতা মরহুম সাদেক হোসেন খোকার ছেলে, আমাদের মহানগর দক্ষিণ কমিটির জ্যেষ্ঠ সদস্য, সেই জনতার মেয়র হিসেবেই জনগণ তাকে আখ্যায়িত করে। ফ্যাসিস্ট কায়দায় যখন বাংলাদেশের নির্বাচনগুলো সম্পন্ন হয়েছিল, তখন জনতা রায়কে প্রত্যাখ্যান করে তারা তাদের এক সিটের রায় দিয়ে তখনকার সময় মেয়র তাপস দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ক্ষমতা ছিল। অবৈধ ক্ষমতা ছিল, এটা প্রমাণ হলো নির্বাচিত হলে নিশ্চয়ই এখান থেকে সে পালিয়ে যেত না। একটা নির্বাচনের প্রতিনিধি কখনোও তার ক্ষমতা সে কখনো পালিয়ে যায় না। তার নির্বাচনে যে কনফিডেন্ট থাকে যে আমি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছে, আমি কেন পালিয়ে যাব। সে নিজেও প্রমাণ করেছে সে অবৈধ। আর দৃশ্যমান বাংলাদেশের জনগণ দেখেছে গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকার কীভাবে ভোট ডাকাতি করেছে, কীভাবে ভোট নিয়েছে। তারপরে যখন আমাদের ইশরাক যখন জনতার মেয়র ছিল, জনগণ যখন তাকে ম্যান্ডেট দিয়েছে, তখন সে কী করলো, নির্বাচন তখনকার সময় মামলা করেছিল। এদেশের মামলা করে কী লাভ আর কী লাভ ক্ষতি আপনারা সবাই জানেন, যে এদেশে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ বিচার আদালত সব কিছু তো সরকারের কক্ষিগত ছিল। সরকারের নির্দেশনা তাদের অঙ্গুলিতে ইশারাই তখন রায় হইত। সে কারণে সঠিক বিচার পায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে যখন এদেশে সরকার পালিয়ে যায়, ঠিক সেই সময় যখন বাংলাদেশে একটা নিরপেক্ষ আইন, নিরপেক্ষ আদালত, নিরপেক্ষ প্রক্রিয়া শুরু হয়, ঠিক সেই মুহূর্তেই সেটা সুন্দর রায় পায়, যে রায় আদালত তাকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং গ্যাজেট প্রকাশ করে। এবং কোথাও তার কোনো আইনিগত বাধা নেই যে সে মেয়র হিসেবে ঘোষণা হয়ে যায়। তারপরে প্রক্রিয়া হলো তাকে শপথ গ্রহণ পাঠ করা হবে, সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার ক্ষমতা বসবে, চেয়ারে বসবে, জনগণের সেবা করবে। কিন্তু কোনো এক অশুভ শক্তি সম্পূর্ণ নিজস্ব চিন্তা চেতনায় তাকে তার শপথ গ্রহণ বাধা করতে দিচ্ছে না। আপনারা দেখেছেন ইতিপূর্বে যে উত্তর সিটি কর্পোরেশনের একটা ভিন্ন প্রক্রিয়ায় সেখানে একটা প্রশাসক বসে, কারা বসেছে সেটা আপনারা জানেন। তো এখানে সেই একই প্রক্রিয়ায়, একই কাজে, একই চিন্তা চেতনায় জনতার ম্যান্ডেট নেওয়া, হাইকোর্টের রায় পাওয়া, গ্যাজেট প্রকাশ পাওয়া একটা মেয়রকে বসতে না দিয়ে, শপথ করতে না দিয়ে তাকে বসতে না দেওয়ার জন্য যে প্রক্রিয়া করছে, এটা সম্পূর্ণ আরও একটা ফ্যাসিজম প্রক্রিয়া। সে কারণেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনগণ, ঢাকাবাসী, ঢাকার জনগণ তাদের সন্তান, তাদের ছেলে হিসাবে তারা মানতে চাচ্ছে না, ব্যবসায়ীরা মানতে চাচ্ছে না। তারা সবাই আন্দোলন করছে, অব্যাহত আন্দোলন চলছে যতক্ষণ পর্যন্ত দেশে এই তার চেয়ার, তার রায়, তার শপথ গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলন থেকে সরবে না। এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনারা বলছেন ঢাকাবাসী আন্দোলনে সংযুক্ত হচ্ছে, কিন্তু অন্যদের ভাষ্য হচ্ছে ঢাকাবাসীরা কতিপয় কিছু রাজনৈতিক দলের যে কর্মীরা আছেন, মানে ধরেন বিএনপি কর্মীরাই, তারাই শুধু নাকি আন্দোলনে অংশগ্রহণ করছে। এই মেসেজটা ভুল। আমি এখানে ভুল বলবো, সেটা হলো ধরেন এই অঞ্চলে যারা বসবাস করে তারা তো ব্যবসাও করে, আবার যারা ব্যবসা করে তারা রাজনীতি করে। তাকে রাজনীতি কর্মী, সে ব্যবসা করবে না, সে চাকরি করবে না, তারও দাবি আদায় করবে না, তারও দাবি অধিকারের কথা বলবে না। এখন আমি ধরেন ব্যবসা করতেছি, বাণিজ্য করতেছি, আমি বাংলাদেশে বা এসি বাস পার্টির নেতৃত্ব দিচ্ছি সারা বাংলাদেশের, আমি সাথে সাথে একটা সংগঠন করি। তাইলে আমার বাস পার্টির সমিতির বাসে কোথাও যখন বাধাবিধি সৃষ্টি করবে, আমি সেখানে যাবো না? তাহলে সেখানে আমি গেলে কি বিএনপি সেখানে চলে গেল? সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। হ্যাঁ, নির্বাচন কমিশন কীভাবে সুস্থ নির্বাচন করাবে না, এটা নির্বাচন কমিশন নিশ্চয়ই সে প্রস্তুতি নেবে, যেহেতু ইতিপূর্বে নির্বাচন কমিশনরা বাংলাদেশের নির্বাচনে কলুষিত করেছে। বর্তমান নির্বাচন কমিশন সেটা করবে না, এটা আমরা আশা ব্যক্ত করছি। এই কারণেই নির্বাচন কমিশন যারা এখন বহাল রয়েছেন, যারা দায়িত্বে আছেন, তাদের যে বক্তব্য, তাদের যে কথাবার্তা আমরা শুনি, তাতে মনে হচ্ছে এই নির্বাচন কমিশন নির্বাচন ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা আশা করতেছি। শাহবাগ থানাটাকে নিয়ে কি পরিকল্পনা আছে? শাহবাগ থানা বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ থানা। আপনি জানেন যে এই সরকারের 35টি প্রতিষ্ঠান, বাংলা সচিবালয় থেকে শুরু করে এদেশের হাইকোর্ট থেকে শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়, 36টি প্রতিষ্ঠানই শাহবাগ থানার অধীনে। শাহবাগ থানার আন্দোলন সময় একটা সূতিকাগার, একটা পরীক্ষিত জায়গা। এদেশে যখনই কোনো আন্দোলন হয়, শাহবাগ থেকে শুরু হয়, শাহবাগ গিয়ে শেষ হয়। তো সে কারণে শাহবাগ থানার
নেতৃত্বে আমি যেহেতু আশা করছি প্রত্যাশিত দায়িত্ব পালন করছি সমন্বয়ক হিসাবে, সেহেতু আমি মনে করি শাহবাগ থানা যেভাবে এদেশের মানুষ আশা করে যে একটা সুন্দর রাজনীতির, সুস্থ রাজনীতির এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সৃষ্টি হওয়ার, একটা সুন্দর নির্বাচন হওয়ার জন্য যে প্রক্রিয়া, যে পরিবেশ তৈরি হবে, শাহবাগ থানার বিএনপি, শাহবাগ থানার জনগণ সে প্রক্রিয়ার সাথে সম্পর্কিত থাকবে, এটা স্বাভাবিক। আমি যে পদে আশা করছি, যদি আমি সে পদে আসীন হই, তাহলে আপনাকে আমি একটু কথা বলতে পারি যে শাহবাগ থানার যত দুটো ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এবং এই ওয়ার্ড এবং এই থানা রাজনীতি থেকে একটা সরকার অথবা একটা দলের দুর্নাম সুনাম অনেক কিছু বহন করে। তা আমি দলের একজন কর্মী হিসেবে, মাঠের কর্মী হিসেবে, যদি আমার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, আমার মহানগর, আমার নেতা যদি আমাকে সে দায়িত্ব দেয়, তাহলে এখানে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো মাদক, অ্যাটলিস্ট সমাজে অন্যায় হবে, সমাজের মানুষ এটাকে অন্যায় বলবে, সে কাজটা না হওয়ার জন্য যা যা করা দরকার, যেই প্রক্রিয়া করলে সে কাজটা হবে না, আমি সে প্রক্রিয়া করবো, সে কাজটাই করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগের সাথে বিএনপির যে মতবিরোধ, সেই মতবিরোধটা কেন হলো? সেটা হলো আওয়ামী লীগ যখন ক্ষমতায় বসে আর ক্ষমতা ছাড়ছিল না, ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছিলেন, ক্ষমতা সহকারে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশের মানুষকে জিম্মি করে দেশের গণতন্ত্রকে যখন হত্যা করার প্রক্রিয়া শুরু করছিলেন, অর্থাৎ শুরু করেছিলেন এবং করেছেনও, সে অবস্থায় আওয়ামী লীগ বিএনপি রাজনীতির যে সহাবস্থান ছিল, সেই সহাবস্থানে একদম সমাজে বিদ্যমান ছিল না। কিন্তু একটা সময় আপনারা সবাই জানেন, সামাজিক পারিবারিক অনুষ্ঠানে আপনি যখন উভয় দলের সমস্ত রাজনৈতিক সংঘ নেতারা যখন একসাথে হয়েছেন, তখনকার সময় পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের সাথে একটা ছবি, একটা আপনার সেলফি, হ্যাঁ, এই 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 জমানায় যে প্রক্রিয়ায়, যে তথ্যপ্রতি জমানায় যে প্রক্রিয়া শুরু হচ্ছে, সেই প্রক্রিয়াটা ছিল, অব্যাহত ছিল। কিন্তু যখন একটা সময় দিন দিন আওয়ামী লীগের আপনার ক্ষমতার যে লোভ, ক্ষমতার প্রতি যে আসক্ততা, বিএনপিকে ধ্বংস করে, বিএনপির রাজনীতিকে ধ্বংস করে, বিএনপির নেতাকর্মীকে আপনার জেল জুলুম নির্যাতন করে, গুম করে, খুন করে, হত্যা করে, ক্ষমতা ঠিক থাকতে হবে, তখন আর কোনো সামাজিক অনুষ্ঠান বলেন আর কোথাও পারিবারিক অনুষ্ঠান বলেন, কোথাও কিন্তু আর আওয়ামী লীগ বিএনপির অবস্থান ছিল না। এখন সময়ের দাবিতে যদি সেই সময়কার অতীতের যে প্রেক্ষাপট, সেই প্রথম প্রেক্ষাপটের যে ঘটনা বহল ছিল, যে তখনকার অনুষ্ঠানের ছবি, সেটাকে পুঁজি করে, সেটাকে ইস্যু করে যদি কোনো নেতৃত্বকে ধ্বংস করার জন্য বা নেতৃত্ব কলুষিত করার জন্য কেউ প্রতিহিংসাবশত সে ছবিটাকে আপনি ছেড়ে দিয়ে তাকে আওয়ামী লীগ প্রমাণ করার চেষ্টা করে, তাহলে সেটা হবে একটা প্রতিহিংসাবশত। কিন্তু বাস্তবে কোনো আওয়ামী লীগ আর কোনো বিএনপি, যেহেতু আদর্শিক দ্বন্দ্ব, ভিন্নতা আছে, শুধু একসাথে ছবি তুলবে বা বিগত দিনে বাংলাদেশের রাজনীতি ছিল, ছবি তুলবে, এই পরিবেশটা আসলে ছিল না। তাহলে এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। এবং এটা আমি মনে করি এটাকে আমরা এইভাবে দেখছি যে আওয়ামী লীগ বিএনপি আর কখন একসাথে ছবি তুলতে পারবে, এই পরিবেশটা হবে কি না, সেটা তার মনে হচ্ছে না।